একটু আপনাদের সকলকে প্রথমে ধন্যবাদ জানাই আর সকলকে আমার প্রণাম শ্রদ্ধা। এবং আজকে স্বামীজির জন্মদিন, সকাল থেকে আমার বহু কর্মসূচি ছিল। আমি কর্মসূচিতে যখন বেরোবো সকালবেলায় 7টার সময়, কাল বহু রাত্রিতে, অনেক রাত্রিতে আমি বসিরহাট থেকে মিটিং করে ফিরেছি, কিন্তু সকালবেলায় আমি যখন 7টার সময় আমাকে বলে, আমার ছেলে এসে বলে, বাবা ইডি এসছে বাড়িতে। আমি বললাম ঠিক আছে, 10 মিনিট ওদের সময় দিতে বলো, নিচে বসতে বলো, আমি আসছি। কিন্তু আজকের দিনটা আমি প্রথমেই অফিসারদের বলেছিলাম যে আজকে স্বামী বিবেকানন্দের জন্মদিন, আপনারা এসছেন, নিশ্চয়ই আপনাদের যা কোয়ারিজ আছে সব রকম সাহায্য করতে আমি প্রস্তুত আছি, আপনারা একটু দয়া করে আমাকে তাড়াতাড়ি ছেড়ে দেবেন। কিন্তু যাই হোক, ওদের যা প্রসিডিওর আছে ওরা সেইটা করেছে। কিন্তু সকাল থেকে আমার প্রায় 12-14টা প্রোগ্রাম, শিডিউল প্রোগ্রাম, তার মধ্যে একটা বিবেকানন্দের মূর্তি উদ্বোধনের করার কথা ছিল, সব কটা প্রোগ্রাম আমাকে ক্যান্সেল করতে হয়েছে। ক্যান্সেল করবার পরও আমি এখন জাস্ট ইডি বাড়ি থেকে বেরিয়েছে 13.5 ঘন্টা পরে, 13.5 ঘন্টা পরে যখন ইডি বেরিয়েছে, এবং আপনারা জানেন আমার কাছে ফোন পর্যন্ত নেই। আমার একটা ডিপার্টমেন্ট হচ্ছে ফায়ার সার্ভিস অ্যান্ড এমার্জেন্সি ডিপার্টমেন্ট, ফোনটা পর্যন্ত আবার সিজ করেছে। আমি ইডিকে যত না দোষ দেবো, ইডির অফিসাররা যারা এসছেন তাদেরকে প্রত্যেকেই বলেছি, দেখুন আপনারা আপনাদের সরকারি কাজ করতে এসছেন, আমি আপনাদের কোনো বাধা দেবো না, যা দরকার লাগে আমি, আমার ছেলে, আমার মেয়ে, আমার বউ, সবাই আমরা উত্তর যা যা বলেছে আমরা সব কিছু উত্তর দেওয়ার চেষ্টা করেছি। যা যা ডকুমেন্টস চেয়েছে আমরা সেই ডকুমেন্টস দিতে প্রস্তুত আছি, এবং আগামী দিনও সব রকম সহযোগিতা করবার প্রতিশ্রুতি আমাদের রয়েছে। তার কারণ আমি মনে করি যে ঘটনার সঙ্গে আমি কোনো যুক্ত না, যে ঘটনার সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই, সেই ঘটনায় নাকি কোর্ট মারফত একটা এনকোয়ারি হচ্ছে, যে পৌরসভায় যে সমস্ত লোক নিয়োগ হয়েছে সেখানে নাকি আর্থিক তছরূপ যেটা হয়েছে তার সঙ্গে নাকি আমাদের যোগাযোগ আছে, সেই জন্য এনকোয়ারি করছে। আমি বলি এনকোয়ারি করুন। আমি আজকে সবার সামনে, প্রেসের সামনে দাঁড়িয়ে বলছি একটা কথা আপনারা মনে রাখবেন, যদি কোনো কর্মক্ষেত্রে, কাজের ক্ষেত্রে কেউ 1 পয়সা সুজিত বোসকে দিয়ে থাকেন, সুজিত বোস আজকেই রেজিগনেশন মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়ে দেবে। তার সুজিত বোস পলিটিক্সে 45 বছর ধরে সুজিত বোস পলিটিক্স করছে। 45 বছর রাজনীতিতে সুজিত বোস 10 বার ইলেক্টেড হয়েছে, 6 বার কাউন্সিলর, 4 বার সুজিত বোস বিধায়ক হয়েছে, এবং 1 বার পার্লামেন্ট সুজিত বোস লড়েছে। যারা আজকে কিনা বড় বড় কথা বলছেন, আমি শুনেছি 2-1টা জায়গায় যে শুভেন্দু অধিকারী, যিনি বিরোধী দলনেতা, তিনি গলা ফাটিয়ে অনেক চিৎকার করছেন। আমি শুভেন্দুকে আজকে এই জায়গা থেকে বলে দিতে চাই, ও নাকি বলেছে সবাইকার জামা কাপড় গুছিয়ে এখন শীতের পোশাক, জেলে যেতে হবে। আমি বলি শীতের পোশাক আমি নিশ্চয়ই কালকে নেবো, কালকে গঙ্গাসাগরে যাচ্ছি 4 দিনের জন্যে, ঠান্ডা আছে, আমাকে নিয়ে যেতে হবে, কিন্তু তারপরে আমি তো ফিরছি। আমি বলে দিতে চাই, ওই বিরোধী নেতা সবাইকে চোর বলছো, নিজের আয়নায় নিজের মুখটা দেখুক। তোয়ালে পেঁচিয়ে টাকা নিয়েছে, তোয়ালে পেঁচিয়ে টাকা নিয়েছে, আগে ওইটা প্রমাণ করুন। কতদিন বিজেপি আপনাকে গার্ড করবে? আমি ইডি সিবিআই অফিসারদের কখনো দোষ দিই না, ইনকাম ট্যাক্সকে দোষ দিই না, কারণ অফিসাররা তাদেরকে ওপর থেকে, এই যে শুভেন্দু অধিকারী রোজ বলে দিচ্ছেন, আর একজন, আমি ওকে বলবো, ওকে তো রাজনীতির কোনো লোকই মনে করি না, বলছে সুজিত বোস নাকি রোল বিক্রি করতে। হ্যাঁ, রোল বিক্রি করতাম, গর্বের সাথে বিক্রি করতাম, কিন্তু কারোর পকেট কাটতাম না, কারোর চুরি করতাম না। সুজিত বোসে, তাহলে আমি বলবো আপনার প্রধানমন্ত্রী তো চা বিক্রি করতেন, তিনি তো নিজে বলেছেন আমি চা বিক্রি করে দেশের প্রধানমন্ত্রী হয়েছি। তাহলে নিজের প্রধানমন্ত্রীকেও আপনি অপমান করছেন। এই সব গাড়লগুলো বিজেপিতে যতদিন থাকবে, বিজেপিটা কোনোদিন বাংলায় তারা দাঁড়াতে পারবে না। তার কারণ বাংলার মানুষ এই নেতাদের পছন্দ করে না। আমি বিজেপির সব লোক খারাপ কখনো বলবো না, কিন্তু এই যে লোকগুলো আছে, সামনে নির্বাচন আছে, আমি জোর গলায় বলে দিতে পারি, এই 2 জন যারা পাঁঠার মতো চিৎকার করে সকাল থেকে রাত্রি অবধি, ঘ্যাগা করে, আজকে দিদিকে চোর বলছে, সুজিত বোসকে চোর বলছে। ও নিজের আয়নাটা, নিজের মুখটা দেখুক, কোথায় ও মানুষের কাছে গেছে।
তাই আমি বলি এর জবাব আমরা রাজনৈতিকভাবেই দেবো। আমি কাউকে বলিনি যে কেউ মারামারি করো, কেউ ইডির লোককে অসম্মান করো, কেউ সিআরপিএফকে ধাক্কা দাও, কাউকে বলিনি। আমরা বলেছি শান্ত সবাইকে থাকতে। আজকের দিনও বলছি সবাই শান্ত থাকবে, আমাদের আন্দোলন চলবে। সরকার গড়ার ক্ষেত্রে 213টা আসন দিয়ে আমাদের রাজ্যের মানুষ জয়ী করেছে। আর মমতা ব্যানার্জি হচ্ছে ডেভেলপমেন্টের লোক। তুমি মমতা ব্যানার্জিকে চড়বো যে তুমি তো ওইখান থেকেই তুমি বড় হয়েছো, ওখান থেকেই তো সমস্ত সুযোগ সুবিধা নিয়েছো, আর তোমার কেলেঙ্কারি বেরোবে একদিন। তুমি ভেবো না ঈশ্বর তোমাকে ক্ষমা করবে না, তার কারণ নিচে পার পেতে পারো, ওপরে কেউ পার পাবে না। তার কারণ তুমি মানুষের যেভাবে মানুষের বিরুদ্ধে তুমি করছো। তোমার পরিবার, আমি কারোর পরিবার ধরে বলি না, ও পরিবার তুলে কথা বলছে, আমি বলি তোমার পরিবারটাকে তুমি নিজে ভালো করে দেখো। আর কি সুযোগ সুবিধা তোমার দরকার ছিল, আর কি সুযোগ সুবিধা তোমার আছে নেই, তোমার সব কিছু তুমি নিয়েছো। এখন ওই দলেও গিয়ে তুমি বড় বড় মাতব্বরি কথা বলছো। কোনোদিন ওই দলে তোমাকে কোনো প্রতিষ্ঠিত তুমি হতে পারবে না, কারণ তোমার মতো চোরকে বিজেপি কোনোদিন কোনো জায়গায় স্থান দেবে না। ও দিয়েছে ঘেউ ঘেউ করবার জন্য দিয়েছে, আর ঘেউ ঘেউ করো। সামনে লোকসভা নির্বাচনে বাংলায় দেখি প্রত্যেকটা জায়গায়, আমি আজকে ঘোষণা করলাম দিদি যেভাবে বলবে বাংলার মানুষকে আমরা সেইভাবে বাংলার মানুষের কাছে পৌঁছাবো। কোনো প্রতিবন্ধকতা আমাদেরকে আটকাতে পারবে না। তার কারণ আমরা মনে করি আমরা ঠিক পথে আছি, আর আমরা ঠিক পথে আছি, আমরা মানুষের সাথে আছি। মানুষের ভালো করবার জন্য যা করবার তাই করব, এবং আন্দোলন আমরা চালিয়ে যাব এবং মানুষের জন্য করব। আমরা নিজের পরিবারের জন্য কিছু ভাবি না। ও বলছে কে আমার কে আত্মীয় নাকি পেয়েছে, তারা আমার আত্মীয় যদি কোথাও পরীক্ষা দিয়ে চাকরি পায় তার দায়িত্ব আমার কি করে হয়? আর আমি তো একটা কথা এখানে বলতে পারি, আপনারা প্রমাণ করে দিন। আমি সব প্রমাণের উত্তরের জবাব আমি বলেছি, যেভাবে চাইবেন আমরা গিয়ে দেবো এবং আমি গিয়ে দেবো। এবং তার কারণ আমি মনে করি না কোনো ব্যক্তি, এখানে বহু মানুষ আছে তারা সাহায্যের জন্য আমাদের কাছে আসে, তাদের পাশে যদি আমি সাহায্যটা নিঃস্বার্থভাবে করে দিই, কোনো বিনিময়ের মাধ্যম দিয়ে না করে যদি করে দিই, সেটা 100 বার করবো। যদি তার জন্য আমাকে জেলে পৌঁছতে হয়, পৌঁছতে আমি রাজি আছি, জেলে আমি আছি, থাকবো। আমাদেরকে জেল দেখিয়ে লাভ নেই। নমস্কার, আমি সুধন বোস, আপনারা দেখছেন WBN ইন্ডিয়া। আপনারা দেখতে পাচ্ছেন আদালতের চাপে এই মুহূর্তে ইডি সিবিআই অতি তৎপরতার সঙ্গেই কাজ করছে। কালকে আমরা কি দেখতে পেলাম? বিবেকানন্দের জন্মদিন 12ই জানুয়ারি, একসঙ্গে ইডি ঝাঁপিয়ে পড়ল তিন জায়গায়। এক, সুজিত বসু আমাদের দমকল মন্ত্রী, তাপস রায় পরিষদীয় মন্ত্রী, আরেকটা হচ্ছে কাউন্সিলর সুবোধ চক্রবর্তী বিরাটি। সারাদিন ধরে দেখলাম বেশ কয়েক ঘন্টা ধরে তল্লাশি চলল। আচ্ছা বলুন তো, সুজিত বসু এর আগেই একটা সভা থেকে এইটা অনুমান করেছিলেন যে তার বাড়িতেও ইডি আসতে পারে। কেন? 5ই অক্টোবর নিতাই দত্তকে, এই বিধাননগর পুরসভার চেয়ারপারসন, তার বাড়িতে যখন ইডি যায়, তারপরেই তিনি এই সভা করে এটা একটা অনুমান করেছিলেন। নিতাই দত্তের কাছ থেকে এমন কিছু পাওয়া গেছে, তাতে হয়তো সুজিত বসু ভেবেছেন যে তার বাড়িতেও আসতে পারে। আচ্ছা, এই নিতাই দত্তের বাড়িতে যাওয়ার আগের কথা চিন্তা করুন। অয়নশীল, সবচেয়ে বিশেষ করে এই নিয়োগ দুর্নীতি, প্রথম শিক্ষক নিয়োগ দুর্নীতি ছিল, তারপরে যখন অয়নশীল ধরা পড়ে, অয়নশীলের কাছ থেকেই প্রথম পাওয়া যায় পুরো নিয়োগ দুর্নীতির একটা কাগজ। সেখান থেকেই তদন্ত শুরু হয়, সেখান থেকেই আস্তে আস্তে ধীরে ধীরে এই পুরো নিয়োগ দুর্নীতির তদন্ত আরো বিস্তারিত হয়। সেইখান থেকেই দেখা যাচ্ছে একে একে সুজিত বসু, তাপস রায়, সুবোধ চক্রবর্তী সবাই এর মধ্যে আসছে। সত্যি কথা বলুন তো, যে যদি অয়নশীলের কাগজে কারোর কিছু না থাকে, তবে কি শুধু শুধু ইডি সিবিআই এই জায়গায় পৌঁছবে? তার কারণ এই মুহূর্তে এই শাসক দলের প্রায় 213-14 জন বিধায়ক আছেন। 213-14 জনের কাছেই কি ইডি সিবিআই গেছে? কেন যায়নি? দেখা যাচ্ছে যাদের কাছে গেছে তাদের সঙ্গে একটা যোগাযোগ আছে, পৌরসভার সঙ্গে
একটা যোগাযোগ আছে। কারণ এই সময়ে এই নিয়োগ দুর্নীতি হয়েছে পুরসভায়, দেখা যাচ্ছে সুজিত বসু ছিলেন সেইখানকার চেয়ারপারসন। সেই ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি যে নিয়োগ দুর্নীতিতে ইডি এই মুহূর্তে সুজিত বসুর কাছে গেছে। তারপর জানেন আপনারা, কিছুদিন আগে বরানগর পুরসভার চেয়ারপারসন অপর্ণা মৌলিক, তাকে ইডি ডেকে পাঠায়, তার বাড়িতে যায়, সেখান থেকে নিশ্চয়ই কোনো পেয়েছে। তারপরেই কি তাপস রায়কে জিজ্ঞাসাবাদ এবং তল্লাশি চলে প্রায় 9 ঘন্টা 10 ঘন্টা ধরে তার বউবাজারের বাড়িতে, সেটা আমরা দেখতে পেলাম। পরবর্তীকালে তাপস রায় এই ব্যাপারে কি বলছেন একটুখানি শুনুন। যখন তদন্তকারীরা বাড়ি থেকে বেরিয়ে গেছেন তখন তাপস রায় কি বলছে একবার শুনে নিন। কেন আসলো, কেনই বা ইডি আসলো, কি বলছে? আমি বলতে পারবো না। রাজনৈতিক জীবনে কোনো দুর্নীতির সঙ্গে আমি যুক্ত ছিলাম না, আজও যুক্ত নয়। আমার মনে হচ্ছে এটা কোনো পলিটিক্সের সঙ্গে যুক্ত বলে, রাজনীতি করি বলে হয়তো। আমার বাড়ির থেকে না তেমন কোনো কিছু, না আমার মোবাইলটা নিয়ে গেছে, আর ওই গোটা 4-5টা ওই সমস্ত এই ধরনের যে কাগজ টাগজ আছে সেগুলো নিয়ে গেছে। আমাকে তেমন কিছু জিজ্ঞাসা করেনি, মানে স্পেসিফিক্যালি কোনো কিছু জিজ্ঞাসা করেনি। দাদা রিকোয়েস্ট লেটার গুলো যেগুলো নিয়ে গেছে সেগুলো কি সংক্রান্ত ছিল দাদা? না এই আমাদের কাছে সকলে এসে বলে না যে আমাকে একটু দেখে দেবেন, পায়ে হাতে ধরে কান্নাকাটি করে, বাবা মা স্ত্রী ছেলেগুলোর জন্য যে ওই বায়োডাটা বা কল লেটার এসব নিয়ে আসেন আমাদের কাছে, একটু দেখে দেবেন, করে দেবেন, সেই ধরনের কয়েকটি কাগজ তারা পেয়েছে। বহু পুরনো বরানগরও আছে, আরো 2-1টা এদিক ওদিক। শুনলেন তাপস রায় কি বলছেন। তবে একটা কথা বলি যে তাপস রায়ের সম্বন্ধে এর আগে আমাদের কাছে এমন কোনো কথা, এমন কোনো জচ্চুরি বা দুর্নীতির মধ্যে জড়িত থাকার তো কোনো কথাই নেই, বরঞ্চ তার সম্বন্ধে ধারণা আমাদের ভালো ছিল। এই মুহূর্তে আমরা বুঝতে পারছি না যে হঠাৎই তাপস রায়ের নামটা এলো কোত্থেকে। নিশ্চয়ই আছে, কারণ ইডি সিবিআই কোনো জায়গা থেকে কোনো ক্লু না পেলে তাকে এরকম ভাবে করতে পারে না, তার তল্লাশি হতে পারে না, তাকে ডাকতে পারে না। আর যদি একদম সন্দেহমূলক হয় তাকে ডেকে পাঠাতেন, তার বাড়িতে গিয়ে এই তল্লাশি চলতো না। কিন্তু তাপস রায় কি বলছেন? তাপস রায় বলছেন কিছু কাগজ ছিল আমার কাছে, অনেক কাগজই আছে, সেখানে কিছু কাগজ আছে, অনেকেই অনুরোধ করে একটা কাজ করে দেওয়ার জন্য বা এরকম কিছু, সেই ক্ষেত্রে কিছু বায়োডাটা ছিল, সেটা বায়োডাটাগুলো নিয়ে গেছে, এটাই তিনি বলছেন। আর তিনি বলছেন যে ঘুরিয়ে বলছেন যে এটা অনেকটা রাজনৈতিক প্রতিহিংসা হতে পারে। আমরা বলছি না, আমরা কিছুই বুঝতে পারছি না, তদন্তের গতি প্রকৃতি কিছুই বুঝতে পারছি না। তার কারণ একটা বলি যে 5ই অক্টোবর সুজিত বসু টের পেয়ে গেছিলেন যে তার বাড়িতে তল্লাশি হতে পারে, কারণ তিনি তার সভা থেকে বলেছেন। আজকে কত তারিখ? মানে 12 তারিখ ইডি যাচ্ছে। আচ্ছা বলুন তো, সত্যি যদি অপরাধ করে থাকে, অপরাধের কোনো নথিপত্র বাড়িতে রেখে দেবে সুজিত বসু? ইডি তাহলে এতদিন দেরি করলো কেন? এখানেই আমাদের সন্দেহ জাগছে এবং আমরা এটাই বুঝতে পারছি না যে ইডি কি সময় দিল। আরে যদি খবর পায় কোনো চোর যে তার বাড়িতে পুলিশ আসছে, তার চোরাই মাল ঘরে আছে, আধ ঘন্টা সময় লাগবে না সেই মাল অন্য জায়গায় সরিয়ে দিতে। আর এ তো বেশ কয়েক মাস। চিন্তা করুন তাহলে কি হচ্ছে, তদন্তটা কি হচ্ছে। তদন্ত সম্বন্ধে আমাদের যথেষ্ট সন্দেহ রয়েছে। এইভাবে এতদিন একটা জিনিস জানা গেছে যে নিতাই দত্তের বাড়িতে গেছে, এবার সেখান থেকে যদি সুজিত বসু সত্যি এই দুর্নীতির সঙ্গে যুক্ত থাকেন, তিনি তো জানেন, তা তিনি সেই প্রমাণ তার ঘরে রেখে দেবেন, সেখানে 10 ঘন্টা ধরে তল্লাশি করতে হচ্ছে যে কোথায় লুকিয়ে। এটা কারাও ভাববে যে এটা বোকামির থেকে বোকামি, এরকম কেউ করে কি? এত একটা স্ক্যাম করেছেন যিনি, তিনি সতর্ক হবেন না?
তিনি, আপনি জানেন যে আমার বাড়িতে পুলিশ আসতে পারে, ইডি আসতে পারে, আর কাগজগুলো সাজিয়ে রেখে দেবে? তাহলে এই তদন্তটা কি হচ্ছে? এই তদন্ত আদালতের নির্দেশে গুতোতে চলছে বটে, কিন্তু তদন্ত সম্পর্কে যথেষ্ট সন্দেহ আছে। কারণ এরম তদন্ত হলে কিছুই পাওয়া যাবে না। কি করতে এই তল্লাশি? খালি সময় নেওয়া? কিছুই তো পাওয়া যাবে না। যারা এই দুর্নীতি করেছে তারা কেউ তার বাড়িতে কাগজ রাখবে না। যখনই পুরসভার দুর্নীতির নামটা এসছে তারপর থেকেই তো তারা সতর্ক হয়ে যাবে। যারা দুর্নীতিটা এত সুন্দর শিল্পের সঙ্গে করেছে তাদের ওই শিল্পটা জানা নেই যে কি করে এইটাকে আগে লোপাট করে দিতে হবে। এখানেই আমাদের বিরাট একটা দ্বন্দ্বের জায়গা ইডি এবং সিবিআই সম্বন্ধে, যে এ কি তদন্ত হচ্ছে। আসলে কি সত্যি এরা সেই জায়গায় পৌঁছতে যায় যেখানে অপরাধীরা সত্যি সত্যি ধরা পড়বে এবং দুর্নীতি সামনে আসবে এবং সাধারণ যে চাকরি প্রার্থী তাদেরও সমস্যা মিটবে? সেই জায়গায় আমরা দেখছি আদালত ঠেলছে ঠিক কথায়, কিন্তু দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে তার এই ইডি সিবিআই এর পদক্ষেপও আমাদের মনে হচ্ছে না যে খুব সঠিক আছে। তাপস রায় যেটা বলছেন তার কথারও স্বচ্ছতা একটুখানি আমাদের কাছে অপরিষ্কার আছে। যদি বলেন কেন, যে তাপস রায়ের নামটাই বা কেন এলো? এত বিধায়ক থাকতে বরানগরের ওই অপর্ণা মৌলিককে জিজ্ঞাসাবাদের পর এই তাপস রায়ের নাম এসছে বলেই শোনা যাচ্ছে, তাহলে তাপস রায়ের নাম কি এলো? আর ওই বায়োডাটা বা যেগুলো নিয়ে গেছে সেই কাগজই তার কাছে এলো কোন প্রতিশ্রুতিতে? এটা আমাদের প্রশ্ন। এবার তিনি যদি মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে খালি কাগজগুলো নিয়ে রাখেন, সেটাও সাধারণ জনগণকে প্রতারণা করাই হয়। যদি তিনি করতেই না পারবেন, খালি এই এমএলএ আমি, বিধায়ক আমি, অতএব আমার এটা করতে হবে, আচ্ছা দিয়ে যাও, কান্নাকাটি করছে রেখে যাও, সেখানেও কিন্তু একটা জনগণের ওপর বিশ্বাসঘাতকতাই হয়। অন্ততপক্ষে একটা প্রবীণ নেতার এই কাজ মানায় না। সরাসরি কথা বলে যে আমার দ্বারা এটা হবে না, তুমি তোমার যোগ্যতা অনুযায়ী অ্যাপ্লিকেশন করো, সেইখানে পরীক্ষা দাও, সেখান থেকে তুমি চাকরি পাও, সেটাই হবে সঠিক কথা একটা সৎ মানুষের। কিন্তু সেটা তিনি বলেননি। তিনি তাদেরকে কোনো রকম বুঝিয়ে কাগজগুলো নিয়ে একটা সন্তুষ্টি দিয়ে যে আচ্ছা আমি দেখছি, এ কাজটাও ঠিক কথা নয়। তিনি এটা সরাসরি সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথাই বলছেন, দিয়ে যেতে হয়, কান্নাকাটি করে অনেকে, সেটা আমি রেখেছি। এটা বিশ্বাসযোগ্য নয়। আর বিশ্বাসযোগ্য হলেও এটা অন্যায়ের একটা পথ। যদি এটা না হয়ে টাকা নিয়ে হয়, সেটা সন্দেহ এসে যাচ্ছে। সেইখানেই তো ইডি পৌঁছেছে, সেই জন্যই এই কাগজ নিয়েছে। সেটা তো অন্যায়, অবশ্যই অন্যায়, সেক্ষেত্রে তো সরাসরি দোষী। কিন্তু যদি তাও নাও হয়, এমনিই দেন, সেটাও কিন্তু জনসাধারণের চোখে এক ধরনের অন্যায় আছে, প্রতারণাই আছে। কারণ যে মানুষটার থেকে আপনি একটা আশ্বাস দিয়ে কাগজ নিয়েছেন, আপনি নিজে জানেন সেই কাজটা আপনি করতে পারবেন না, অথচ তাকে বলেছেন আমি দেখছি, সেটা একটা প্রতারণাই। দেখা যাক আগামী দিন এই ইডি সিবিআই যে তথ্য সংগ্রহ করেছে, সেই তথ্য থেকে সত্যি সত্যি সুজিত বসু এবং তাপস রায়ের যে দাবি করছে সেই দাবি সত্য হয় না, ইডি সিবিআই এমন কিছু পায় যেখান থেকে এরা দোষী বা অভিযুক্তের জায়গায় আসতেও পারে। আমাদের কাছে কিন্তু কোনোটাই খোলসা নয়। আগামী দিন অবশ্যই দেখতে পাবো এই ইডি সিবিআই এর তদন্তের প্রকৃতি এবং তার যে ফলশ্রুতি কি হলো। এই ব্যাপারে আপনাদের মতামত আপনারা দেবেন। আগামী দিন দেখা হবে অন্য প্রতিবেদনে। নমস্কার।